আসসালামু আলাইকুম। কেমন আছো ভাইয়া এবং আপুরা? আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে। চলো শুরু করা যায়। প্রথমে টাইম ম্যানেজমেন্ট। আমরা প্রথমে যে এমসিকিউটা পাবো, এমসিকিউটা 30 মিনিটের মধ্যে যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব এবং সৃজনশীল লেখার যে 2.5 ঘন্টা সময়টা আছে, এই 2.5 ঘন্টা সময়কে আমরা 7 ভাগে ভাগ করলে পাই 21 মিনিটের মতো। যদি 21 মিনিট সময় একটি সৃজনশীলে দেওয়া যায়, তাহলে পরবর্তী বা শেষের দিকে যে সৃজনশীলগুলো আছে, সেই সৃজনশীলগুলোতে ঠিক মতো সময় পাওয়া যায় না এবং ভালোভাবে শেষ করা যায় না। তাই প্রপার সময় মেনটেন করে যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের 60টি সৃজনশীল লেখার মানই প্রায় সমান হবে এবং তোমরা অনেক বেশি মার্ক পাবে। তাই জন্য যে জ্ঞানমূলক প্রশ্নটা আছে, জ্ঞানমূলক প্রশ্নতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগানো এবং যে অনুধাবনমূলক প্রশ্নটা আছে, সেই অনুধাবনমূলক প্রশ্নে 2 থেকে 3 মিনিট সময় লাগানো উচিত। এছাড়াও যে গ নাম্বার প্রশ্নটা রয়েছে, ওই গ নাম্বার প্রশ্নতে আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে লেখা শেষ করব। এই 5 থেকে 6 মিনিটের মধ্যে যতটুকু হয় সেতটুকু লিখে আমরা গ নাম্বার বাদ দিয়ে ঘ নাম্বার লেখা শুরু করব। ঘ নাম্বার আমরা 7 থেকে 8 মিনিট লিখব। এভাবে প্রতিটা সৃজনশীল আমরা গড়ে 16 থেকে 17 মিনিটের মধ্যে শেষ করব। তাহলে আমরা যে পরীক্ষার সময়, বাংলা পরীক্ষার সময় যে শেষের দিকে টাইম পাই না, সৃজনশীলগুলো সে ঠিকমতোভাবে শেষ করতে পারি না, সেই সমস্যা আর হবে না। সৃজনশীল লেখার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স অবলম্বন করলে মার্ক অনেক বেশি পাওয়া যায়। যেমন গ এবং ঘ নাম্বারের শুরুতে আমরা যদি কবির জন্মসাল সহ কবির নাম লিখে দিতে পারি, তাহলে ছাত্রদের কাছে একটি ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর এই ইমপ্রেশন তোমাদের সাহায্য করে 60টি সৃজনশীলে অনেক বেশি মার্ক পেতে। এছাড়াও সৃজনশীলগুলো ভাগ ভাগ করে লেখা। উদ্দীপককে আগে যদি তুমি, যেমন সোনারতরী থেকে যদি একটি উদ্দীপক দেওয়া থাকে সোনারতরী রিলেটেড, তাহলে তুমি আগে সোনারতরীর বিষয়টা উল্লেখ করবে, সোনারতরী কবিতায় কি বলা হয়েছে সেটা আগে উল্লেখ করবে। তারপরে উদ্দীপকে কোন অংশটুকু বলা হয়েছে সেই অংশটুকু উল্লেখ করবে, তারপরে সাদৃশ্য বৈসাদৃশ্য এভাবে উল্লেখ করবে। মানে প্রথমে সোনারতরী কবিতায় যা বলা হয়েছে সেটাটুকু লিখলে, তারপরে উদ্দীপকে ছোট করে আরেকটা প্যারা লিখলে এবং তোমার মন্তব্য বা সাদৃশ্য বৈসাদৃশ্য সেটা আলাদা একটা প্যারায় লিখলে। ঘ নাম্বারেও ঠিক এমনই, গুরুত্বপূর্ণ লাইনটা এক লাইনে লিখে তারপরে উদ্দীপক মানে সোনারতরী কবিতার যে বিষয়বস্তুটা আছে সেটা লিখলে, তারপরে উদ্দীপকে যা বিষয়বস্তু মিল বা অমিল রয়েছে সেটা লিখলে এবং শেষে মন্তব্যটা উল্লেখ করলে ভাগ ভাগ করে, তাহলে স্যাররাও অনেক বেশি খুশি হয় এবং অনেক মার্ক পাওয়া যায়। এখন আমরা দেখব কোন বিষয়গুলো এইচএসসি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। গদ্য থেকে অপরিচিতা বেশি গুরুত্বপূর্ণ, বিলাসীও সেই ঠিক একই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ রয়েছে রেইনকোট গল্পটি। তোমরা চাইলে 52 দিনগুলি এই গল্পটি বাদ দিতে পারো আর মাসে বেশি গল্পটা একটু পড়ে যেতে পারো। এই সবগুলো গল্পই তোমার রিডিং পড়া থাকতে হবে অবশ্যই, কারণ এই গল্পটি গদ্য থেকে মোট 4টা সিকিউ থাকবে এবং 12টি এমসিকিউ থাকবে। এমসিকিউগুলো বেশিরভাগ ওই যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এসব থেকে আসে এবং বইয়ের একদম লাইন, হুবহু লাইনের থেকে আসে। তাই লাইনগুলো একটু ভালোভাবে দেখে যাবে। আর পদ্যর মধ্যে সোনারতরী, বিদ্রোহী, তাহারে পরে মনে, ফেব্রুয়ারি 1969, এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ। পদ্যর থেকে সিকিউ আসবে 3টা, এমসিকিউ আসবে 12টা। তোমরা পদ্যগুলো ভালোভাবে পড়ে যাবে এবং মূল ভাব এবং কবি পরিচিতিও ভালোভাবে পড়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা,
তোমাদের 2টা করে সৃজনশীল এই উপন্যাস এবং নাটক থেকে আসবে। তোমরা যদি ঠিকঠাক মতো উপন্যাস এবং নাটক পড়ে যাও তাহলে অন্তত পক্ষে একটা করে মানে একটা 2টা সৃজনশীল অবশ্যই কমন পাবে। তোমরা ঠিকঠাক মতো এটা যদি পড়ে যাও তাহলে 12 12 24 আর 3টা করে এমসিকিউ প্রতিটা থেকে 3টা করে আসবে। উপন্যাস থেকে 3টা এবং নাটক থেকে 3টা এমসিকিউ আসবে। তোমরা যদি ঠিকঠাক মতো পড়ে যাও তাহলে এখান থেকে 3টা এমসিকিউ কমন পাওয়া সম্ভব। আর এই ফরম্যাটে যদি পড়ে যাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। আমি দোয়া করি যাতে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয় এবং তোমরা অনেক ভালো রেজাল্ট করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।